Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা করে নিলে তোমার সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। সামনে এনটিপিসি আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াসের পুরো ক্যালেন্ডার তোমাদের দিয়ে দিয়েছে পিএসসির, সমস্ত জিনিসগুলো কভার হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট করে ফেলেছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে মডার্ন হিস্ট্রিটা করানোর জন্য, সো মডার্ন হিস্ট্রি নিয়ে এসেছি। মডার্ন হিস্ট্রি অলরেডি 3খানা সেট আপলোড হয়ে গেছে, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নাও। WBCS PIQ সলভ সিরিজ বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে সমস্ত জিএস গুলো এক জায়গায় পেয়ে যাবে। ওকে, 3টে অলরেডি হয়ে গেছে, অ্যানসিয়েন্টও কমপ্লিট হয়ে গেছে। আর এই ক্লাসের পিডিএফ পেতে বা ভিডিওর আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই ক্লাসের পিডিএফ আমি আপলোড করে দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো উইদাউট ডিলে শুরু করি। একটু ওয়েট করো। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। দ্য ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। সত্য বিলোপ নীতি প্রবর্তিত হয়েছিল ড্যাশ দ্বারা। ওকে, তাহলে সত্য বিলোপ নীতি সালটা কত? ডক্ট্রিন অফ ল্যাপসের সাল হলো 1848 ইন্ট্রোডিউস করা হয়েছিল, করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস করেছিলেন। হোয়াট ইজ ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতিটা কি? ভালো মতো শুনবে। সত্যবিলোপ নীতি হলো যেসব প্রিন্সলি স্টেটের রাজাদের লিগ্যাল হেয়ার নেই, মানে তাদের নিজের সন্তান নেই, সেই সব স্টেটগুলোকে কি করবে? ব্রিটিশ দখল করে নেবে, অ্যানেক্স করে নেবে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে। ক্লিয়ার হয়েছে? এটা হলো ডক্ট্রিন অফ ল্যাপস। ক্লিয়ার? তাহলে এই সত্যবিলোপ নীতিতে ফার্স্ট যে স্টেটটাকে, প্রথম যে স্টেটটাকে ব্রিটিশ ইন্ডিয়া করেছিল বা ডালহৌসি করেছিল, সেটার নাম কি? সাতারা। সেটার নাম কি? সাতারা। এই সালে 1848। এই নয়, ভালো মতো শুনবে, এখানে তোমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলছি। এরকম নয় যে প্রথম ডালহৌসি এটা করেছে। ডালহৌসি হয়তো নীতিটা নাম দিয়েছেন এবং সেটাকে আইনে পরিণত করেছিলেন, কিন্তু এর আগেও রঞ্জিত সিং এর নাম শুনেছো, ইনারাও এরকম প্রসেসে কিন্তু মানে করেছিলেন, স্টেট অ্যানেক্স করেছিলেন। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু ডালহৌসিরা বা ইংরেজরা ওই ভারতীয় কিছু রাজাদের কাছ থেকে পেয়েছিলেন। বোঝা গেল? তাহলে সেই ডক্ট্রিন অফ ল্যাপসটা কোথায় হলো? আনসার হলো লর্ড ডালহৌসি। তোমরা সবাই জানো লর্ড ডালহৌসি সম্বন্ধে যদি বলি, এই সময়ে কি কি হয়েছিল? সাঁতাল বিদ্রোহ, সান্তাল রেবেলিয়ান বা রিভল্ট, কত? 1855 সিধু কানু দ্বারা। এই ডালহৌসি পিডব্লিউডি করেছিল, টেলিগ্রাফ লাইন করেছিল, কি করেছিল? ট্রেন করেছিল, ফার্স্ট ট্রেন 1853-তে। তাই তো? এই সময় উডের ডিসপ্যাচ এসেছিল। কি? উডস ডিসপ্যাচ, যেখান থেকে বলা হয়েছিল যে 3টে ইউনিভার্সিটি তৈরি হবে। 1854 এসেছিল, যেখান থেকে বলা হয়েছিল 3টে ইউনিভার্সিটি তৈরি হবে, কলকাতা, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, যেটা 1857-এই গিয়ে এস্টাবলিশ হলো ক্যানিং এর সময়। এই সময় এসেছিল। ওকে, আর যদি বলা হয় এখান থেকে আর ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট বলতে যদি ওয়েলেসলির কথা বলি, লর্ড ওয়েলেসলির কথা যদি বলা হয়, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করলেন। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে এস্টাবলিশ করলেন। কিসের জন্য? ব্রিটিশ আধিকারিকদের, ব্রিটিশদের ট্রেনিং দেওয়ার জন্য। এটা বলেছিলাম। ওকে, ব্রিটিশদের ট্রেনিং দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ এস্টাবলিশ করা হলো। আর যদি বলা হয়, এই লর্ড ওয়েলেসলি কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়ে এসেছিল। কি জিনিস সেটা পরবর্তীতে বলবো, এটা মনে রাখো। একটু পরে এই কোয়েশ্চেনটা আছে, এই ভিডিওতেই আছে, আসবে, পাবে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স তিনি চালু করেছিলেন। ওকে, আর যদি বলো এই সময় ইম্পর্টেন্ট, এই লর্ড ওয়েলেসলি কিন্তু টিপু সুলতানকে ফাইনালি হারালেন। তাহলে 4টে মাইসর ওয়ার হয়েছিল টিপু সুলতানের সঙ্গে। কটা ওয়ার হয়েছিল? 4th মাইসর ওয়ার। সালটা কত? 1799-এ কিন্তু এই ওয়েলেসলি ফাইনাল ডিফিট করলেন টিপু সুলতানকে। ওকে, পরে লর্ড ক্যানিং, দেখো লর্ড ক্যানিং এর সম্বন্ধে আমরা অনেক কিছু পড়েছি। লর্ড ক্যানিং এর সম্বন্ধে যদি বলি, এই সময় কি হয়েছিল, এখানে লিখছি। লর্ড ক্যানিং এর সময় 1857-এর রিভল্ট হয়েছিল। এই সময়ে উইডো রিম্যারেজটা কি হলো?
উইডো রিম্যারেজটা অ্যাক্টে পরিণত হলো, সালটা কিন্তু 1856-এই জুলাই মাসের দিকে হয়েছিল। তাহলে ডালহৌসির সময় ড্রাফট হয়েছিল, কিন্তু ক্যানিং এর সময় কি হয়েছিল, অ্যাক্টে পরিণত হয়েছিল। আর যদি বলি ক্যানিং এর সময় কি ইম্পর্টেন্ট, ক্যানিং এর সময় ইম্পর্টেন্ট ওই যে 1857-এ 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা গুড গভর্নেন্স অ্যাক্ট, এটা কোথায় রিড করা হয়েছিল, কোথায় হয়েছিল এটা রিড করে, কোথায় করেছিল, অ্যাট এলাহাবাদ। কে রিড করেছিল, ক্যানিং নিজে। এটা পরীক্ষা দেয়, কোথায় রিড হয়েছিল, এলাহাবাদে। রিড বাই কে, এই 1858-এর রিডটা কি করলেন, এই ক্যানিং। আর এই ক্যানিং এর সম্বন্ধে যদি আমি আরো বলি, ফার্স্ট ভাইসরয় হলেন ইনি, তাই না? মনে করো এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে ভাইসরয় নাম করা হলো, তাহলে ফার্স্ট ভাইসরয় হলো। ওকে, তাহলে আনসার হলো এটা। লর্ড লিথগো এর পরে পড়বো, কারণ এখন আমরা 1857-এর রিভল্টের আগে পর্যন্ত প্রায় পড়াশোনার চেষ্টা করছি, এর আগে পড়বো। এই সময় তুমি মনে করো কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, তারপর কি বলো ওটাকে, কংগ্রেসের যে রেজিগনেশন দিয়েছিল 1939-এ, এগুলো হয়েছিল এই লর্ড লিথগোর সময় হয়েছিল। ওকে, তাহলে আমার আনসার কি হলো, ডক্ট্রিন অফ ল্যাবস এর আনসার কি হলো, লর্ড ডালহৌসি। ওকে, চলো পরেরটা। এই দাও, এখানে তোমাকে এক্সট্রা পয়েন্ট প্রচুর দেওয়া আছে। লর্ড ডালহৌসি সম্বন্ধে সেকেন্ড অ্যাংলো শিখ হয়েছিল, সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার হয়েছিল, ইন্ট্রোডাকশন অফ এই ডক্ট্রিন অফ ল্যাবস। দেখো পরপর দেওয়া আছে, সাতারা, তারপর জয়পুর, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, আবাদ। আবাদটাকে মিস গভর্নেন্সের জন্য করেছিল, মনে রাখবে কিসের জন্য, মিস গভর্নেন্স, যে ঠিকঠাক গভর্ন করতে পারছে না সেটার জন্য করা হয়েছিল। ওকে, তাছাড়া যে উডে ডিসপ্যাচের কথা বলে দিয়েছি, রেলের কথা বললাম, টেলিগ্রাফ লাইনের কথা বললাম, উইডো রিম্যারেজের কথা, এটা কি ড্রাফট হয়েছিল, উইডো রিম্যারেজ ড্রাফট হয়েছিল এই সময়। চার্টার একটা সময় ছিল, বেথুন কলেজ তৈরি হয়েছিল, যে জেডি বেথুন, সাঁতাল রেভিলিয়ন হয়েছিল, সবগুলো বলে দিয়েছি। রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট এটাও আছে, এটা একবার দেখে নেবে, 1856। ক্লিয়ার, এতগুলো জিনিস লর্ড ডালহৌসির সময় ছিল। সেই জন্য অনেক সময় লর্ড ডালহৌসিকে কি বলা হয়, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয় অনেক সময়, কারণ এত কিছু জিনিস উনি করে গেছিলেন। ওকে, চলো পরের প্রশ্ন যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, হুইচ প্লেস ডিড দ্য সাঁথাল কল দামিনীকোহ, কোন প্লেসকে দামিনীকোহ বলা হতো? তাহলে সাঁথাল দামিনীকোহ কোনটাকে বলতো, রাজমহল হিলটাকে বলতো, রাজমহল হিলের পাদদেশকে বলতো দামিনীকোহ। ওকে, তাহলে রাজমহল হিল হবে, তাহলে আনসার রাজমহল হিল। তাহলে সাঁতাল তুমি দেখছো, তাহলে দামিনীকোহ কার সঙ্গে যুক্ত, তোমাকে এভাবে পরীক্ষা দেয়, দামিনীকোহ কোন রেবিলিয়নের সঙ্গে যুক্ত বা কোন রিভল্টের সঙ্গে যুক্ত, আনসার হবে কি সাঁতাল। তাহলে সাঁতাল রেবিলিয়ন কত সালে হয়েছিল, 1855-এ হয়েছিল। কার সময় হয়েছিল সাঁতাল রেবিলিয়ন? আচ্ছা, লিডার কে ছিল? সবাই জানো সিধু কানু ছিল। তাদের কিসের জন্য হয়েছিল? এদেরকে বিভিন্নভাবে অপ্রেস করা হচ্ছিল, যেমন এদের কাছ থেকে ল্যান্ড ছিনিয়ে নেওয়া হচ্ছিল, এবং ব্রিটিশরা এই জায়গাতে তাদের যে মডার্নাইজেশন, যে এক্সপ্যান্ডের ব্যাপারগুলো আছে, রেলওয়ে, এগুলো এইসব করার কারণেই, দুটো কারণেই, দু তিনটে কারণে, তাছাড়া রিলিজিয়াস ব্যাপারটা 1813-এ মনে করো ক্রিশ্চিয়ান মিশনারি এসেছিলেন, এখানে রিলিজিয়াস ব্যাপারটা প্রপাগেট করছিল, ওদের ধার্মিক ব্যাপার আঘাত করেছিল, অনেকগুলো কারণেই এই সাঁওতাল রিভিলিয়ন দেখা গিয়েছিল, সাঁওতাল রিভল্ট দেখা গেছিল। সালটা 1855, লিডার এইচ সিধু কানু। কার সময় হয়েছিল? ডিউরিং, এর আগেই বললাম, কে, ডালহৌসি সময় হয়েছিল, ডালহৌসি সময় হয়েছিল। ক্লিয়ার, তাহলে আনসার হলো রাজমহল হিল। পরেরটা, টিপু's ফাইনাল ডিফিট কেম এট দ্য এন্ড, কেম এট দ্য হ্যান্ডস অফ, বলো এক্ষুনি বললাম 1799-এ, লাস্ট 1799-এ ফোর্থ মাইসোর ওয়ার হলো, ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, আমি শুধু মাইসোর ওয়ার লিখলাম বোঝানোর জন্য। 1799-এ হলো, কে করলেন? লর্ড ওয়েলেসলি। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, এটা মনে রাখার ট্রিক্সও তোমাদের বলেছিলাম, কি, ওয়েলেসলি, ওয়েল মানে খুব সুন্দরভাবে হারালো, ওকে, ভালোভাবে হারালো, আমি এভাবে মনে রাখার জন্য বলেছিলাম যে এভাবে মনে রাখতে পারো। ওকে, তো টিপু সুলতানের কথা এটা বলা হলো। টিপু সুলতান কি যদি ইম্পর্টেন্ট বলি, টিপু সুলতানের ক্যাপিটাল কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম, শ্রীরঙ্গপত্তনম। ইনি কি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের মেম্বার ছিলেন। কোন ক্লাবের? জ্যাকোবিন ক্লাবের মেম্বার ছিলেন। ওকে, ওয়েলেসলি তো বলে দিয়েছি তোমাদের, কি বললাম, সাবসিডিয়ারি অ্যালায়েন্স বললাম, এইসবগুলো বলে দিয়েছি ওয়েলেসলির ব্যাপারে।
এবার তোমাকে যদি বলি কর্নওয়ালিস, এখানে দেখছি কর্নওয়ালিস আছে। চলো ডালহৌসি সম্বন্ধে তোমাকে বলে দিলাম। রেল তৈরি করেছিল, টেলিগ্রাফ তৈরি করেছিল, ডক্ট্রিন অফ ল্যাপস এনেছিল, প্রথম সাতার আগে যোগ করলো, রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট করেছিল 1856-এ। ওকে, সেকেন্ড বার্মিজ ওয়ার হয়েছিল, সবগুলো হয়েছিল। ডালহৌসি সম্বন্ধে বলে দিয়েছি। কর্নওয়ালিসকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন সিভিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ওকে, কর্নওয়ালিস এটা ছিলেন। তাছাড়া কর্নওয়ালিস কি করেছিলেন? কর্নওয়ালিসের সময় মনে করো এই যে এই কর্নওয়ালিসের সময় থার্ড অ্যাংলো মাইসর হয়। থার্ড অ্যাংলো মাইসর ওয়ার হয় কার সঙ্গে? টিপু সুলতানের সঙ্গে। এটা তো ফোর্থ হলো, তাই না? তাহলে এর সময় কি হয়েছিল? থার্ড অ্যাংলো মাইসর ওয়ার হয়, যেখানে 1792 সালে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম হলো। এই টিপু সুলতানের ক্যাপিটালের নামে ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম হয়েছিল। ওকে, এছাড়া লর্ড কর্নওয়ালিস কি করেছেন? লর্ড কর্নওয়ালিস যদি বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিলেন। পার্মানেন্ট সেটেলমেন্ট সালটা কত? 1793-তে। ওকে, এই পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে একটা কথা যুক্ত আছে, সানসেট ল। তিনি সানসেট ল এনেছিলেন পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্যে। কারণ অনেক কি, সূর্য ডুবে গেলে পারে কি বসবে, আবার তাদের কাছ থেকে কি হয়ে যাবে যে অমুক একটা ডেট দেওয়া আছে জমিদারিদের, তাহলে তারা যদি ট্যাক্স না পৌঁছতে পারে, ডেট ঠিক করা আছে, সে ডেটের যদি সানসেটের আগে যদি না দেয়, তাহলে কি করবে? জমিদার আবার বিড করবে জমিদারি তো চেঞ্জ হবে। তাহলে এটাকে কি বলা হতো? সানসেট ল তিনি তৈরি করেছিলেন। ক্লিয়ার? তাহলে এতগুলো পয়েন্ট গেল কর্নওয়ালিসের সম্বন্ধে। তাহলে কার কাছে টিপু ফাইনালি হারলো লর্ড ওয়েলেসলির কাছে 1799-এ। ক্লিয়ার? আচ্ছা, পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় হয়েছিল? এটা বেঙ্গল হয়েছিল, মনে রাখবে। চলো পরেরটা যাই। ইন হুইচ ইয়ার উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট বলেছে। তাহলে কোন বছর পাস করেছিল? এক্ষুনি বললাম 1856-এ হয়েছিল। 1856-এ হয়েছিল, কিন্তু কার সময়? পাস যদি বলে, ড্রাফট যদি বলতো, তাহলে কি আনসার হতো? লর্ড ডালহৌসি। পাস বলেছে মানে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট বলেছে মানে কার সময়? ক্যানিং এর সময় হয়েছিল। ওকে, ক্যানিং এর সময় হয়েছিল এটা। কার এফোর্টে হয়েছিল উইডো রিম্যারেজ একটা? এটা এফোর্ট কার হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে? ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের এফোর্টে উইডো রিম্যারেজ একটা ক্লিয়ার হয়েছিল বা পাস হয়েছিল। ওকে, চলো এখানে যদি ইম্পর্টেন্ট বলি, 1829 দেখছি। 1829-এ কি হয়েছিল বলতো? সতীদাহ প্রথা ব্যান হয়েছিল না? সতীদাহ প্রথা ব্যান হয়েছিল কার এফোর্টে? কার সময় হয়েছিল? ডিউরিং বেন্টিঙ্ক। যে বেন্টিঙ্ক ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই বেন্টিঙ্ক কার এফোর্টে হয়েছিল? সতী ব্যান্ড রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কি করেছিল? মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এনেছিল এবং সেগুলো এটার বিরুদ্ধে অনেক লোকের কাছে সাইন নিয়েছিল। কিন্তু আলটিমেটলি কি, আমি যদি বলি আজকে কোনো কিছু বিরোধিতা করছি, বা তুমি ধরে কোনো কিছু বিরোধিতা করছো, সোশ্যালে কিছু একটা, সোসাইটিতে কিছু একটা এভিল আছে, সেই এভিলটাকে তুমি সরাতে চাইছো সোসাইটি থেকে, তাহলে আমি কি পারবো না। আমি পারবো কিভাবে? মতামত গঠন করে, ধরে নাও প্রোটেস্ট করে, এগুলো পারবো। কিন্তু আলটিমেটলি কে করতে পারবে? সরকার পারবে। তাহলে সরকারের কাছ থেকেই করেছিলেন। ওকে, রাজা রামমোহন রায়ের এফোর্টে বেন্টিং এটাকে পাস করেছিলেন। ক্লিয়ার? আরেকটা দেখো 1833, এখান থেকে দেখতে পাচ্ছি 1833 চার্টার অ্যাক্ট এসেছিল 1833-তে। এই 1833 চার্টার অ্যাক্টেই কি করা হলো? এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটা ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হলো। যেই ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলো? বেন্টিং হলো। এখনই তোমাকে বললাম। ওকে, এবার প্রশ্ন হলো 1833-তে আর কি হয়েছিল ইম্পর্টেন্ট? 1833-তে ইম্পর্টেন্ট হয়েছিল, মনে করো 1813-এ কি করেছিল? ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ করে দেওয়া হয়েছিল। কি বাদ দিয়ে? চা
এক্সেপ্ট চা এবং চাইনা। চায়ের সঙ্গে চায়ের ব্যবসার ক্ষেত্রে ব্রিটিশ মনোপলি, মানে ব্রিটিশরাই শুধু ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং চায়নার সঙ্গে শুধু ব্রিটিশরাই করতে পারবে। মনে করো কারণ কি, ওইদিকে ফ্রান্স, ইউরোপে নেপোলিয়ান কন্টিনেন্টাল সিস্টেম করেছিল, যেখানে ব্রিটিশ কোনো জাহাজ ইউরোপের কোনো জায়গায় ঢুকতে দিচ্ছিল না। ওকে, তাহলে ওরা তো জিনিসগুলো তো বেচতে হবে কোনো জায়গায়, ওখানে আরো তো কোম্পানি আছে ইংল্যান্ডে, তাহলে তাদেরকে বেচতে হবে জিনিসগুলো। তাহলে তারা যদি এখানে ভারতে কি ছিল, একচেটিয়া শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতো। এবার আরো ওখানে অনেক আছে, কোম্পানি আছে, তারা পার্লামেন্টে প্রেসার সৃষ্টি করেছিল এবং প্রেসার সৃষ্টি করার পরে কি করেছিল যে ঠিক আছে, ইন্ডিয়া একটা তো বড় মার্কেট, আজও মার্কেট, সেই কালেও মার্কেট ছিল, যে ঠিক আছে তোমরা ইন্ডিয়া থেকে ব্যবসা বাণিজ্য করতে পারো, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2-3টে জায়গায় প্রথমে রাখছি। প্রথমে যদি আমি কেটে সব ছিলে নিই যে তোমরা একাই ব্যবসা বাণিজ্য করতে পারবে না, আরো কোম্পানি ঢুকবে এখানে, ইংল্যান্ড থেকে আসবে, তো ব্যাপারটা খারাপ দেখাবে বা প্রোটেস্ট হতে পারে, সেজন্য কি কি রেখেছিল, চাটা বলেছিল যে শুধু ইংরেজরা করতে পারবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে, আর চায়নার সঙ্গে ব্যবসাটা শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে। এটা 1813 বলেছিল, কিন্তু তার 20 বছর পরে 1833 কি হলো, পুরো জিনিসটাই করে দিল, কমপ্লিট চেঞ্জ করে দিল, কি এন্ডেড কমপ্লিট মনোপলি। এন্ডেড কমপ্লিট মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, 1833-তে। আরো হয়েছিল ল কমিশন এসেছিল 1833-তে। কি এসেছিল, ল কমিশন এসেছিল, ল কমিশন সেট আপ করার কথা বলা হয়েছিল। যেই ল কমিশনের ফার্স্ট ল কমিশনার কে ছিলেন, বেন্টিং, এই সরি ম্যাকলে। যে ল কমিশনার, প্রথম ল কমিশনার কে ছিলেন, ম্যাকলে। ওকে, চলো তাহলে আনসার হলো 1856। পরেরটা, হুইচ অ্যাক্ট অ্যালাউড খ্রিস্টান মিশনারিজ এন্টার ইন ইন্ডিয়া। এখনই 1813 যে অ্যাক্টের মাধ্যমে কথা বললাম, যে অ্যাক্টের মাধ্যমে কি করলো, ব্রিটিশ মনোপলি শেষ করে দেওয়া হলো, চা এবং চায়নার সঙ্গে ব্যবসা বাদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ করেছিল। সেইখানেই আরো বলেছিল যে ক্রিশ্চিয়ান মিশনারি আসবে। তাহলে 1813 যেটা বললাম কি, এন্ডেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সেপ্ট কি বাদ দিয়ে, চাইনার সঙ্গে ট্রেড অ্যান্ড টি। চা এবং চায়নার সঙ্গে ট্রেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে, অন্য কাউকে করতে দেওয়া হবে না। ওকে, এটাই 1833-তে গিয়ে কি করলো, এটাও বন্ধ করে দিল, কমপ্লিট মনোপলিটা বন্ধ করে দেওয়া হলো এই 1813-এ। আর কি বলেছিল, সরি, এই 1813-এ আর কি বলেছিল, এই 1813-এ আরেকটা জিনিস বলেছিল, মনে করো 1,00,000 টাকা পার অ্যানাম দেওয়া হবে, মানে বছরে, মনে করো মাসেও না, 1,00,000 টাকা পার অ্যানাম দেওয়া হবে, কিসের জন্য, এডুকেশন পারপাসের জন্য, ইন্ডিয়াতে এডুকেশন পারপাসের জন্য। যেই কারণে ম্যাকলেকে একটা তৈরি করা হয় এবং ম্যাকলে তার মিনিট প্রকাশ করে। ম্যাকলে মিনিট মানে ম্যাকলে একটা কিছু মিনিট ধরে বক্তৃতা দিয়েছিল, সেটাকে ম্যাকলে মিনিট বলে বলা হয়। 1835-এ 1835-এ ম্যাকলে কিছু বক্তব্য দিল যে কোন খাতে খরচ হবে এই টাকাটা, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। যখন টাকার কথা ঘোষণা করা হয়েছিল, তখন মানে পাশ্চাত্যের ব্যাপারে খরচ হবে না প্রাচ্যের ব্যাপারে খরচ হবে, পাশ্চাত্য শিক্ষা না প্রাচ্য শিক্ষার মধ্যে খরচ হবে, সে ব্যাপারটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। সেইখানে বেন্টিং বলেছিল পাশ্চাত্য ব্যাপারে খরচ হবে, এবং সেখানে ডাউন ফিল্ট্রেশন থিওরি বলে একটা থিওরি দিয়েছিল, মনে করো যে বাট কি, যে উপর চুইয়ে পড়া নীতি, উপরের কিছু লোককেই কি করে দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে, তারপরে সেটাকে নিচের দিকে যাবে। এবং ইংরেজিটাকে কি করা হয়েছিল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়েছিল 1835-এ। ওকে, তাহলে এতগুলো তোমার আউটকাম এসেছিল 1813, এটা হলো। আর যদি আমি ইম্পর্টেন্ট এখান থেকে বলি, এখান থেকে যদি আর ইম্পর্টেন্ট তোমাকে বলি, এটা কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, এটা তো পরীক্ষা দিয়েছিল, কবে এসেছিল তোমাকে লেখাই আছে। আচ্ছা, এখানে বললো যেগুলো, এবার 1833-তে কি করলো, এটারই এক্সটেন্ডেড ভার্সন কি বলে দিলাম এক্ষুনি, কমপ্লিটলি এন্ডেড মনোপলি, পুরোপুরিটাই বন্ধ করে দিল, চা এবং চায়না কিছুই বাকি রাখলো না, পুরো মনোপলি এন্ড করে দিল। ল কমিশন তৈরি হলো, কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, এবং ফার্স্ট কে হলেন, বেন্টিং হলেন, তাই ফার্স্ট। আর যদি বলে 1813-এর মাধ্যমে, 1833-তে কি হলো, এই ল কমিশনের ফার্স্ট ল কমিশনার কে ছিল, ম্যাকলে। ওকে, এইখান থেকে কি আসলো, ম্যাকলে মিনিট আসলো।
ম্যাকলেমিনেট তৈরি হলো। ম্যাকলেমিনেটে 1835-এ কি বললো? তোমাকে এক্ষুনি বললাম কি, ডাউন ফিল্ট্রেশন থিওরির কথা বলেছিল। পুরো জিনিসগুলো ক্লিয়ার করতে করতে যাচ্ছি, তোমাদের এই পড়লে পরে মডার্ন পুরো কমপ্লিট হয়ে যাবে, কিছু পড়া দরকার না এক্সট্রা। ওকে, তাহলে আনসার কি হলো? 1813-এর সনদ আইন বা চার্টার অ্যাক্ট। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। পরের প্রশ্ন কি বলছে? দ্য ফার্স্ট জুট মিল অর সেট আপ কোথায়? জুট মিল কোথায় এ হলো? অ্যাট রিষড়া। রিষড়াতে প্রথম জুট মিল হলো। সালটা ছিল 1850 সাল, 1850 ইয়ারে। ওকে, আচ্ছা, এই জুট মিলটার নাম একটা ছিল, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, অকল্যান্ড মিল। কি নাম? অকল্যান্ড মিল। ওকে, 1800 সালে তোমাকে যদি বলি, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো। ওয়েলেসলি তৈরি করলেন, তাই না? ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো এখানে, যেখানে সিভিল সার্ভেন্টদের, ব্রিটিশ সিভিল সার্ভেন্টদের ট্রেনিং দেওয়া হতো। ওকে, বেশ। 1920-তে পরে যখন আসবো এনসিএম না, এগুলো নন কোঅপারেশন মুভমেন্ট, এইসব মুভমেন্টগুলো স্টার্ট হয়েছিল, এগুলো পরবর্তীতে আসবো তখন বলবো। ক্লিয়ার? চলো পরেরটা। হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? এই হিন্দু প্যাট্রিয়টের এডিটর কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। এ ইন্ডিগো রিভল্ট, মনে করো ইন্ডিগো রিভল্ট। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট 1853 দিকেই চালু হয়ে গেছিল। ইন্ডিগো রিভল্ট কত সালে হয়েছিল? 1859-এর। এই ইন্ডিগো রিভল্টের মাউথ পিস ছিল এটা হিন্দু প্যাট্রিয়ট। প্রচুর পরিমাণে ইন্ডিগো রিভল্টের নিয়ে লিখতেন, নীল বিদ্রোহ নিয়ে কথাবার্তা লিখতেন। ওকে, তাহলে ইন্ডিগো রিভল্ট হলো, এটা হলো হিন্দু প্যাট্রিয়ট 1853-তে। কে করেছিলেন? আনসার হরিশচন্দ্র মুখার্জি। আনসার হিন্দু প্যাট্রিয়ট কে? হরিশচন্দ্র মুখার্জি। কে স্টার্ট করেছিল? এটা তো এডিটর ছিল, স্টার্টেড বাই গিরিশচন্দ্র। আর একটা নাম আছে, স্টার্টেড বাই গিরিশচন্দ্র। ওকে, আর তোমার এখানে একটা ইম্পর্টেন্ট তোমাকে বলি, কৃষ্ণ মিত্র দেখতে পাচ্ছ, কে কে মিত্র বা কৃষ্ণ মিত্র, ইনার একটা খুব দারুণ একটা জার্নাল ছিল, কি? সঞ্জীবনী। নাম কি? সঞ্জীবনী। যেই সঞ্জীবনীতে 1905 সালে যে বয়কটের কথা বলেছিল, বেঙ্গল পার্টিশন বলেছিল, সেই তার রেসপন্সে কি করা হয়েছিল? যে ব্রিটিশ পণ্য বয়কট করতে হবে। তাহলে বয়কট কথাটা প্রথম এখানে প্রিন্ট হয়েছিল, বয়কট কথাটা এখানে প্রথম প্রিন্ট করেছিল। ওকে, আর এই সঞ্জীবনী একটা ইম্পর্টেন্ট কি, এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ, মনে করো ব্রাহ্ম সমাজ দুবার ভেঙেছিল। সাধারণ ব্রাহ্ম সমাজ একজন তৈরি করেছিলেন রাধাকান্ত দেব। এরা এই সাধারণ ব্রাহ্ম সমাজের মাউথপিস ছিল। মাউথপিস মানে ওই সব কথা নেই, কি হতো? পাবলিশ হতো। ওকে, আর এই বয়কট কথাটা কবে হয়েছিল? 1905 সালের জুলাই মাসের দিকে, মানে যখন বেঙ্গল পার্টিশনের কথা বলা হলো এবং এ করা হলো, কি বলেছিল যে ব্রিটিশ পণ্য করতে হবে, আমাদের বয়কট করতে হবে, সেই কথাটা পাবলিশ করেছিল প্রথম এই জায়গাটায়। ক্লিয়ার? বিপিন চন্দ্র পাল যদি বলো, বিপিন চন্দ্র পালের সম্বন্ধে অনেক কথা জানা যায়। ওনার একটা বইয়ের নাম হলো 70 বৎসর, কি 70 ইয়ার, 70 বৎসর। এনার অটোবায়োগ্রাফি বলতে পারো, খুব ইম্পর্টেন্ট। অটোবায়োগ্রাফি বলতে পারো, 70 বছর বা 70 ইয়ার্স। আরো উনি করেছিলেন, ওনার একটা কি ছিল? নিউ ইন্ডিয়া নিউজ পেপার ছিল, নিউ ইন্ডিয়া ছিল, আরো নিউজ পেপার ছিল, ইম্পর্টেন্ট গুলো বলছি। নিউ ইন্ডিয়া স্টার্ট করেছিল নিউজ পেপার। তাহলে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। ওকে, হরিশচন্দ্র মুখার্জি ছিলেন। চলো পরেরটা। পরে কোশ্চেন পড়ো। দ্য সাঁওতাল রিভল্ট টুক প্লেস, বলো সাঁওতাল রিভল্ট কবে হয়েছিল? বলো, এক্ষুনি বললাম 1855-এ। 1855-এ হয়েছিল সাঁওতাল রিভল্ট। নেতা কে ছিলেন? নেতা ছিলেন সিধু কানু চাঁদু ভৈরব, এনারা নেতা ছিলেন। ওকে, কে ছিলেন? ডালহৌসি ছিলেন। কার সময় হয়েছিল? ডিউরিং ডালহৌসি। কোথায় হয়েছিল সাঁওতাল রিভল্ট? রাজমহল হিলে। যে রাজমহল হিলকে কি বলা হয়? ওরা কি বলতো রাজমহল হিলকে? দামিন ই কোহ বলা হতো।
আচ্ছা বেশ, আজ 1857 এর সময় কি গ্রেট রিভল্ট হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল। কবে চালু হলো? 10th মে 1857 ফ্রম মিরাট। মিরাট থেকে প্রথম স্টার্ট হলো 1857 সালের প্রথম মিরাট থেকে কি হলো এই গ্রেট রিভল্ট স্টার্ট হয়েছিল। কাকে মানে সিম্বলিক হেড করা হয়েছিল? সিম্বলিক হেড করা হয়েছিল বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহকে কি করা হয়েছিল? হেড করা হয়েছিল, সিম্বলিক হেড করা হয়েছিল। ওকে বেশ, 1859 যদি বলি, 1859 থেকে ইন্ডিগো রিভল্ট। 1859 তোমাকে যদি বলে 1857 এর পরে বড় রিভল্ট কি, আনসার ইন্ডিগো রিভল্ট। 1857 এর মানে মহাবিদ্রোহের আগের বড় রিভল্ট কি? কি দেখতে পাচ্ছ? সাঁওতাল রিভল্ট। তাহলে 1859 ইন্ডিগো রিভল্ট। কে কে ছিলেন? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এরা করেছিলেন। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এরা করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, আর ইম্পর্টেন্ট বাস এটাই। তাহলে আনসার হলো সাঁওতাল রিভল্ট 1855 এ হয়েছিল। ক্লিয়ার? চলো পরেরটা যাই। পরেরটা কি বলছে? ইন হুইচ ইয়ার পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড ইন ব্রিটিশ ইন বেঙ্গল। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিলেন? কর্নওয়ালিস করেছিলেন। সালটা তোমাকে একটু আগে বললাম 1793 তে বললাম। 1793 তে কে করেছিলেন? বাই কর্নওয়ালিস। ক্লিয়ার হয়েছে? আরো দু তিনখানা সেটেলমেন্ট আছে এখানে দেওয়া আছে, দেখো কোথায় কি হয়েছিল। দেখো পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় হয়েছিল? বেঙ্গল, বিহার, উড়িষ্যায় হয়েছিল। ওকে, এটা কে করেছিলেন? কর্নওয়ালিস করেছিলেন। বা এখানে লেখা আছে দেখো, ল্যান্ড রেভিনিউ পলিসি ব্রিটিশ, মানে যদি আমি এমনি বোঝাই তাহলে ল্যান্ড রেভিনিউ পলিসি কখন থেকে পেলো? 1765 মনে রাখো। 1765 এলাহাবাদ ট্রিটি হলো। সবকিছু কানেক্ট করে পড়তে হবে। 1765 এলাহাবাদ ট্রিটি যখন হলো, এলাহাবাদ ট্রিটিতে কি বলা হলো? একে দিওয়ানি রাইটস দেওয়া হলো। হোয়াট ইজ দিওয়ানি রাইটস? দিওয়ানি রাইটস দেওয়া হলো। দিওয়ানি রাইটসটা কি? যে তুমি ল্যান্ডের রেভিনিউ, মোরাললেস যদি বলি আমি মোটামোটা কথায়, যে তুমি রেভিনিউ কালেক্ট করতে পারো, ট্যাক্স কালেক্ট করতে পারো ল্যান্ড থেকে, মানে যেটা রাজার কাজ করতো সেই কাজটা তুমি করতে পারবে। তাহলে তারাকে ট্যাক্স কালেক্ট করার জন্য তারাকে তো সেটেলমেন্ট আনতে হবে, বা কিভাবে করব, ট্যাক্স আদায় করব, সেভাবে করব না করব সেগুলো করতে হবে। সেই জন্য ওরা প্রথমে 1 সালা বন্দোবস্ত এনেছিল, 5 সালা এনেছিল, এগুলো সব ফেল হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এনেছিলেন। কারণ ওয়ারেন হেস্টিংস প্রথম এসেছিলেন 1773 তে ছিলেন, মনে করো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ক্লিয়ার? বেশ, তারপরে 10 সালা বন্দোবস্তকে আনলেন এই লর্ড কর্নওয়ালিস, এবং এটাকে পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয়। তাহলে এটা কি ছিল? ল্যান্ড রেভিনিউ পলিসি যদি বলা হয় তাহলে কি কি ছিল? ব্রিটিশ গট দিওয়ানি রাইটস ফর বেঙ্গল এন্ড উড়িষ্যা, বেঙ্গল, বিহার, উড়িষ্যা যেটার কথা বললাম, দিওয়ানি রাইটস এই ট্রিটির মাধ্যমে দেওয়া হয়েছিল 1765 এ। ক্লিয়ার? অবজেক্টিভ ওয়াজ টু ইনক্রিজ দ্য ল্যান্ড রেভিনিউ কালেকশন। তাদের কালেকশন বাড়াবে তত তাদের লাভ। ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট ইনটু সিস্টেমস আর আউট প্রোডাক্ট অফ দ্য সেম। কি কি দেখে নাও। পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় কোথায় করেছিল দেখে নাও। পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিল বেঙ্গল, বিহার, উড়িষ্যায়। কে? লর্ড কর্নওয়ালিস। কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস করেছিলেন। ওকে, এই পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে একটা কথা যুক্ত আছে কি? সানসেট লজ যুক্ত আছে। ওকে, আর রায়তরি সিস্টেম, রায়ত, এইগুলো পরবর্তীতে আরো ডিটেলে বলবো কোনটা কোন সিস্টেম, এগুলো আরো ডিটেলে বলবো, নাহলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে। তাহলে রায়তরি সিস্টেম কোথায় হয়েছিল মনে করবে? মালাবার, বোম্বে, মানে সাউথ ইন্ডিয়ার দিকে হয়েছিল রায়তরি সিস্টেম। এটা কে করেছিলেন? রায়তরি সিস্টেম করেছিলেন আলেকজান্ডার রিড আর থমাস মুনরো। আলেকজান্ডার রিড আর থমাস মুনরো। থমাস মুনরো। ক্লিয়ার? আচ্ছা, এই মহলওয়ারি সিস্টেম হয়েছিল 1822 সালে। দেখেন লেখা আছে 1820, কখন কোনটা হয়েছিল। এই মহলওয়ারি সিস্টেম কে করেছিলেন? এই মহলওয়ারি সিস্টেম করেছিলেন হল্ট ম্যাকেনজি। কে? 3 জায়গায় 3 ধরনের ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা চালু করেছেন। এটা কি হবে? হল্ট ম্যাকেনজি। তো তোমার আনসার কি হবে? পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিলেন যদি বলা হয়? কর্নওয়ালিস। সালটা 1793।
পরেরটা, হোয়াই ইজ 1761 ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি? 1761 সাল কিসের জন্য ইম্পর্টেন্ট মনে করো? শাহ আলম টু, দ্বিতীয় শাহ আলমের সময় বাইরে থেকে একজন অ্যাটাক করতে এসেছিলেন, মনে করো নাম কি? আহমেদ শাহ আবদালি। কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? মারাঠার সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে মারাঠার সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? থার্ড ব্যাটেল অফ পানিপথ। তিনখানা ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। থার্ড ব্যাটেল অফ পানিপথ প্রথম হয়েছিল মনে করো 1526 সালে। ওকে, তাহলে থার্ড ব্যাটেল অফ পানিপথ কার? মারাঠার সঙ্গে লেখা আছে দ্য মারাঠাস ওয়ার ডিফিটেড, মারাঠারা থার্ড ব্যাটেল অফ পানিপথ তে হারলো। ক্লিয়ার? তাহলে 1761 ইতিহাসে কিসের জন্য গুরুত্বপূর্ণ? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং আহমেদ শাহ আবদালি দুরানি বংশের রাজা। মারাঠার মধ্যে কে ছিলেন? সদাশিব রাও ভাও। নাম কি? এই মারাঠাদের থেকে কে ছিলেন? সদাশিব রাও ভাও ভার্সেস কে? আহমেদ শাহ আবদালি। আহমেদ শাহ আবদালি এই এই ছিল উইনার, আর ও ছিল এই আহমেদ শাহ আবদালি উইনার ছিল, আর কি ছিল? এই ডিফিটেড, হেরে গেছিলেন। ওকে, তাহলে আনসার হলো এটা। কার সময় হয়েছিল? এই 1761 সাল। তখন মুঘল কিংকে, এটাও পরীক্ষায় দেয়, মুঘল কিংকে শাহ আলম টু, ডিউরিং শাহ আলম টু। মুঘল কিং কে? মুঘল কিং ছিল, এটা পরীক্ষা দেয়। শাহ আলম, যেই শাহ আলমের সময়ে ব্যাটেল অফ বক্সারও হয়েছিল মনে করো, দ্বিতীয় শাহ আলমের সময় মনে করো 1764 সালে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আনসার কি হলো? পানিপথের 1761 সাল ইতিহাসের বিখ্যাত কারণ তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজয় ঘটে। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। পরে কোশ্চেন দেখো কি বলেছে, হু অ্যামং দ্য আর্লি ব্রিটিশ রুলার্স ইন্ট্রোডিউস দ্য সিস্টেম সাবসিডিয়ারি অ্যালায়েন্স? এবার সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি সেটা বলবো ভালো করে। ওকে, শোনো, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটার জন্য অনেক রাজারা ভাবতেন যে এটা হলো তাদের কি পরাজয়ের ব্যাপার। দেখো তখনকার সময়ে কিং এরা, ধরে নাও এটা পুরো ইন্ডিয়ার, আমি যদি এমনি মোরাললেস যদি এ করি, ধরো এখানকার কিং আর এখানকার কিং, এদের দুজনের মধ্যে অন্তর্কলহ হতো নিজেদের ইয়ে নিয়ে, রাজত্ব নিয়ে বা এরিয়া নিয়ে। ব্রিটিশরা এটা কি করেছিল? ব্রিটিশদের প্ল্যান যখনই দেখলো 1764 বা 1765 সালে, 64 সালে ব্যাটেল অফ বক্সার জিতে গেল, এবং 1765 সালে পুরো কি পেয়ে গেল? দিওয়ানি রাইটস পেয়ে গেল। কি পেল? দিওয়ানি রাইটস পেয়ে গেল। তখনই ওদের মাইন্ডে স্ট্রাইক করেছিল যে এদেরকে হারানো খুব সোজা, এবং এদের কাছ থেকে এদেরকে এক্সপ্লয়েট করা যাবে। তাহলে কি দরকার ব্রিটিশদের? সোজা কথা, সৈন্য দরকার। এবার ব্রিটিশদের তো সেই পরিমাণে রেভিনিউ আসছে না যে সৈন্য ওখান থেকে আনবে, এনে ভারতে রাখবে, তাদের বেতন দিবে, উইপন আনবে, সবকিছু আনবে, সেই পরিমাণে রিসোর্স এখনো হয়নি ওদের। তাহলে ব্রিটিশরা একটা প্ল্যান করলো, কি? ওয়েলেসলি প্ল্যান করলো। এই ওয়েলেসলি কি প্ল্যান করলো? প্ল্যানটার নাম হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক কেন বলছে? এই অধীনতামূলক বলছে কারণ এই ব্রিটিশ কি করবে, এই ধরুন লর্ড ওয়েলেসলি যাচ্ছে কার কাছে? এখানে ধরুন কিং ওয়ান, এই কিং ওয়ানের কাছে যাচ্ছে, এই ওয়েলেসলি কিং ওয়ানের কাছে গেল, এটা হলো কিং টু, এই ওয়েলেসলি কিং টু এর কাছে আসলো, এসে বলল তোমরা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি করে নাও? সাইন করে নাও। যদি সাইন করে নাও তাহলে আমি তোমাদের নিরাপত্তা দেবো আমাদের সৈন্য দিয়ে। কি ছিল? যদি সাবসিডিয়ারি অ্যালায়েন্স যদি সাইন করতো কেউ, তাহলে পারে তাদের শর্ত দিয়েছিল, যদি সাবসিডিয়ারি অ্যালায়েন্স তুমি সাইন করো তাহলে তোমাদের মধ্যে কি থাকবে? একটা ব্রিটিশ অফিসিয়াল অলওয়েজ তোমার কোর্টে থাকবে, তোমার রাজদরবারে একটা ব্রিটিশ অফিসিয়াল অলওয়েজ থাকবে। 2 নম্বর, যে সৈন্য আছে, যে সৈন্য থাকবে, ট্রুপস আর সোলজার, এই সোলজারদের ভরণ পোষণ বেতন সব তোমাকে বহন করতে হবে। 3 নম্বর, কি? ইউরোপিয়ানদের, বাকি ইউরোপিয়ান বলতে ইউরোপ মহাদেশ থেকে এসেছিল, অন্য ইউরোপিয়ানদের রাখার জন্য, যদি মনে করো তোমার রাজদরবারে কাউকে রাখবে, মানে তখন কি ফ্রান্সরাও তো আছে, তাদের সঙ্গে ধরো যুদ্ধ হবে, তাহলে বাকি ইউরোপিয়ানদের তোমাকে যদি
অ্যাপয়েন্ট করতে হয় তাহলে আমাদের পারমিশন নিতে হবে। তাহলে বলো রাজত্ব কার? এই 1 নম্বর কিং এর। এতগুলো শর্ত দিচ্ছে, তাহলে এটা কি ও কোনোভাবে কি থাকছে, স্বাধীন থাকছে না পরাধীন থাকছে? পরাধীন থাকছে, যেটার বিরোধী ছিল কে? টিপু সুলতান। ওকে, তাহলে ও 1 নম্বরের কাছে গিয়ে এই কথা বললো, 2 নম্বরের কাছে গিয়েও তো সেম কথাই বলেছে, কিন্তু অ্যাকচুয়াল প্রোভাইড কে করছে? ট্রুপস গুলো প্রোভাইড কে করছে? ট্রুপস তো প্রোভাইড করছে সেই ওয়েলেসলি বা ইংরেজরাই। এই ট্রুপসও এখানে ভরা আছে কিছু, এখানকার কিছু ট্রুপস একটা দল এখানে ভরা আছে। তাহলে এদের মধ্যে যদি কোনো কারণে ক্লাস হয়, কি বলেছিল এটার এগেনস্টে কি দিবে? এটার বদলে তাদের কি দিবে? সিকিউরিটি দিবে। কি দিবে? সিকিউরিটি দিবে, যে তোমার অন্য রাজা রাজা এসে তোমাকে অ্যাটাক করলে আমরা তার হয়ে লড়াই করব। এবার বলো এইখানে দুজন যদি এ করে, সাইন করে নাই, তাহলে তাদের নিজেদের মধ্যে তো লড়াই হচ্ছে। বুঝতে পেরেছো? মানে ব্রিটিশদের নিজেদের মধ্যে তো লড়াই হচ্ছে। তাহলে এই সাবসিডারি অ্যালায়েন্স প্রথম কে এ করেছিল, এইভাবেই কি করেছিল, আস্তে আস্তে এক্সপ্যান্ড করেছিল, সৈন্য নিয়ে এসে বাড়িয়েছিল, মানে সৈন্য বাড়িয়েছিল, কারণ নিজে টাকাতে পুষতে হচ্ছে না, ওরাই পুষে দিচ্ছে ওই রাজাগুলোই, এখানকার রাজারা। তারা ভয়ে সৈন্য রাখতো যে অন্য ছোট রাজ্যত্ব বা অন্য রাজাতে অ্যাটাক করে আমার রাজত্ব না নেই নাই। এইভাবে সৈন্য বাড়ালো এবং দেখবে অটোমেটিকলি কি হবে, এদের সঙ্গে এদের যুদ্ধ লাগবে, এবং যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে কি করলো, এদেরকেও এদের সাথে যুদ্ধ করলো ইন্ডিভিজুয়ালি, তারা দিয়ে আস্তে আস্তে সবগুলোকে গ্রাস করলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সাবসিডারি অ্যালায়েন্স হলো এই ব্যাপার। তাহলে প্রথম কে করেছিল? প্রথম হায়দ্রাবাদের নিজাম করেছিল প্রথম সাইন এই সাবসিডারি অ্যালায়েন্স। ফার্স্ট টু অ্যাকসেপ্ট নিজাম অফ হায়দ্রাবাদ, ফার্স্ট টু অ্যাকসেপ্ট নিজাম অফ হায়দ্রাবাদ। সালটা কত ছিল? 1798 এরকম সামথিং ছিল। ওকে, প্রথম অ্যাকসেপ্ট করেছিল নিজাম অফ হায়দ্রাবাদ এই সাবসিডারি অ্যালায়েন্স। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো কথা বললাম। তাহলে সাবসিডারি অ্যালায়েন্স কে এনেছিল? তোমাকে আগে বলে দিয়েছি আনসার, আনসার লর্ড ওয়েলেসলি এনেছিল। হোয়াট ইজ সাবসিডারি অ্যালায়েন্স তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম, এবং কে প্রথম অ্যাকসেপ্ট করেছিল সেটাও তোমাকে বলে দিলাম। আচ্ছা, এখানে ওয়ারেন হেস্টিংস দেখতে পাচ্ছি। ওয়ারেন হেস্টিংস এর সময় কি কি হয়েছিল একটা ইম্পর্টেন্ট বলি। কর্নওয়ালিসের সময় পার্মানেন্ট সেটেলমেন্ট বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি। কর্নওয়ালিস কর্ড এনেছিল। ওয়ারেন হেস্টিংস জেন্টু কোড এনেছিল। হোয়াট ইজ জেন্টু কোড বা গেন্টু কোড? গেন্টু কোড আর কিছুই না, ভারতে ওরা শাসন করতে এসছে, ভারতের কালচার, ভারতের ডাইভার্সিটি দেখে ওরা অবাক হয়ে গেছিল, এবং সেই জন্য তাদেরকে কিভাবে শাসন করতে হবে সেই কারণে একটা কোড তৈরি করা হয়েছিল। সেই জন্য দেখবে হিন্দু কলেজ স্থাপন, মানে হিন্দু কলেজ বা মাদ্রাসা স্থাপন হচ্ছে, ক্যালকাটা মাদ্রাসা স্থাপন হচ্ছে, বিভিন্ন সোসাইটি তৈরি হচ্ছে, যেই জায়গাতে সমস্ত রিলিজিয়নের উপর ডিটেল অ্যানালিসিস হতো, তাদেরকে কিভাবে রাজত্ব করা হবে না করা হবে সেটাকে এক জায়গায় কোডিফাইড করা হয়েছে, সেটাকে বলা হয় জেন্টু কোড, ওয়ারেন হেস্টিংস। ওকে, আর কি হয়েছিল মনে করো, ইনি লংগেস্ট 1773 থেকে 1785 পর্যন্ত ইনি ছিলেন, মানে লংগেস্ট যদি গভর্নর অফ বেঙ্গল হয় তাহলে ইনি ছিলেন। ওকে, তাহলে গভর্নর অফ বেঙ্গল, ইনি প্রথম গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখানে জেনারেল কথাটা অ্যাড হলো কবে? 1773 রেগুলেটিং অ্যাক্টে। আর কি? এন্ডেড ডুয়াল গভর্নমেন্ট, মনে করো ক্লাইভ ডুয়াল গভর্নমেন্ট চালু করে গেছিল, দ্বৈত শাসন। কে? দ্বৈত শাসন কি জিনিস? যে একজনের রাজার কাছে থাকবে, ভারতে যে রাজারা থাকবে সেই রাজার কাছে থাকবে ক্ষমতাহীন দায়িত্ব, আর এদের কাছে থাকবে কি? দায়িত্বহীন ক্ষমতা। তাহলে ডুয়াল গভর্নমেন্টটাকে এন্ড করেছিলেন এই ওয়ারেন হেস্টিংস শেষে। ওকে, আর এই সময় ইম্পর্টেন্ট যদি বলা হয় এশিয়াটিক সোসাইটি, ইম্পর্টেন্ট খুবই, এই সময় হয়েছিল। এশিয়াটিক সোসাইটি কে করেছিলেন? 1784 মনে করো কে? উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি করেছিলেন। ওকে, আর ইম্পর্টেন্ট যদি বলা হয় ফার্স্ট গভর্নর বললাম, ঠিক আছে, এতগুলো হবে। আর এনি বেনারসের রাজা চৈত সিং এর সঙ্গে থাকার জন্য এনাকে ইমপিচ করা হয়, ঘুষ নেওয়ার ব্যাপারে, এই ব্যাপারে এনাকে ইমপিচমেন্ট করা হয় ব্রিটিশে গিয়ে। তাহলে কোন গভর্নর জেনারেল, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিলেন, ইমপিচ হয়েছিলেন? আনসার হবে ওয়ারেন হেস্টিংস। আমি লর্ড ওয়েলেসলি বলে দিলাম, কর্নওয়ালিস অনেকগুলো কথা বলে দিয়েছি। চলো পরের প্রশ্ন যাই। আচ্ছা, হু সাকসিডেড মুর্শিদ কুলি খাঁ
অ্যাজ দ্য রুলার অফ বেঙ্গল মুর্শিদ কুলি খাঁকে কে সাকসিড করেছিল? তাহলে আনসার মুর্শিদ কুলি খাঁর পর কে বসেছিলেন? সুজাউদ্দিন। ইনা পরে ডিরেক্ট কোশ্চেন সুজাউদ্দিন। ক্লিয়ার? ফারুক শিয়ার ইনাকে কি করলো 1717 দিকে কি করা হলো? অ্যাকচুয়ালি অরঙ্গজেব এনার বাড়ি কোথায় ছিল? মুর্শিদ কুলি একটা হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল মুর্শিদ কুলি খাঁ। এবং এই মুর্শিদ কুলি খাঁর বাড়ি কোথায় ছিল? ডেকানে ছিল। এরকম নয় যে আমাদের মুর্শিদাবাদেই ছিল, ডেকানে ছিল। ওকে, এই একে কি হিসাবে? দিওয়ান হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। কে করেছিল? দিওয়ান মানে ওই যে ট্যাক্স কালেকশন এগুলোর জন্য কে করেছিলেন? অরঙ্গজেব করেছিলেন। পরবর্তীতে ফারুক শেয়ারের সময় এটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে চালু হয়ে যায় 1717-এ, মানে ফারুক শেয়ার এনাকে নবাব বলে ঘোষণা করে। তার আগেই হয়েছিল যদিও মোহাম্মদ শাহীর সময়। তাহলে আনসার হলো এটা কি? মুর্শিদ কুলি খাঁর পর কে বসেছিলেন? সুজাউদ্দিন। ওকে, পরেরটা। হোয়েন ডিড লর্ড ডালহৌসি নেক্সট অবাধ? অবাধ কবে করেছিল? আনসার 1850, হ্যাঁ 1856 এ হয়েছিল। আনসার 1856। আবাদ করেছিলেন 1856। মনে করো এই আবাদকে কোন বেসিসে অ্যানেক্স করা হয়েছিল? মিস রুল অর মিস গভর্নেন্সের মধ্যে। মিস রুল অর মিস গভর্নেন্সের কারণে এই আবাদকে কি করা হয়েছিল? ডালহৌসি কি করেছিল? এই অ্যাড করে দিয়েছিল। যেই কারণে এই আবাদের কে? বেগম হজরত মহল, বেগম হজরত মহল রানী ছিলেন আবাদের। এবং ব্রিজেস কাদের, যেটা পরীক্ষায় বিসিএসে দিয়েছিলেন, বিসিএসে পরীক্ষায় পড়েছিল, ব্রিজেস কাদের কে ছিলেন? তার ছেলে সান ব্রিজেস কাদের। এই ব্রিজেস কাদের এরা কি করেছিল? রিভল্টে পার্ট নিয়েছিল। পরে যখন 1857 রিভল্ট হয়, যত দোষ করে গেছে নন্দ ঘোষ ডালহৌসি, এবং সেটা সহ্য করতে হয়েছিল কাকে? ক্যানিংকে সহ্য করতে হয়েছিল, এত বড় রিভল্ট সামলাতে হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই সব রাগগুলো, ওই ব্রিটিশদের রাগগুলো তোলা হয়েছিল 1856-এ, এই 7-এর রিভল্টে। তাহলে এর জন্য ব্রিজেস কাদের এবং হজরত মহল এখান থেকে লিড করেছিলেন। অ্যাকচুয়ালি লখনৌ থেকে লিড করেছিলেন, কিন্তু আবাদ স্টেটের ওরাই ছিলেন। ক্লিয়ার? তো তোমাকে পরীক্ষা দিয়েছে ব্রিজেস কাদের কে ছিল। তাহলে আনসার নবাব আবাদ। পরবর্তী সালগুলো দেখো। 1856-এ যদি বলা হয় উইডো রিম্যারেজ কি হলো? উইডো রিম্যারেজ ড্রাফটও হয়েছিল এবং পাসও হয়েছিল। উইডো রিম্যারেজ ড্রাফট যদি বলা হয় ডালহৌসি সময়ে, পাস যদি বলা হয় তাহলে ক্যানিং এর সময়। 1856-এ হয়েছিল এটা, কিন্তু মনে রাখবে। ওকে, আর যদি বলা হয় 1848-এ কি করা হলো? ডক্ট্রিন অফ ল্যাপস করা হলো। মনে করো ডক্ট্রিন অফ ল্যাপস, যেখানে তোমার যদি এস না থাকে, পুত্র না থাকে, মানে দত্তক না চলবে না, নিজের পুত্র না থাকলে সেগুলো কি হবে? অ্যানেক্স করা হবে। এটা বারবার বললাম, এটা ডালহৌসি হয়তো লয়ে পরিণত করেছিল, কিন্তু উনি শিখেছিলেন ইন্ডিয়ানদের দেখেই। কারণ রঞ্জিত সিং ছাড়াও আরো সাউথ ইন্ডিয়ার বা নর্থ ইন্ডিয়ারই অনেকে এরা কি করতো, ছোট ছোট পাশে যে ছোট ছোট রাজত্বগুলো এরা এভাবে গিলে খেয়ে নিতেন। কিভাবে? যে তোমার বংশধর নেই, সো অ্যানেক্স হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? এটা দেখেই ডালহৌসি শিখেছিলেন যদিও। ক্লিয়ার? চলো, আর যদি বলা হয় 1848, 1857-এ তো গেট রিভল্ট হলো, এটা সবাই জানো, বারবার আসছে, এতবার বলছি, বারবার বলছি যাতে তোমাদের ব্রেনে ঢুকে যায়। গ্রেট রিভল্ট হলো। আর 1857-এ 3 জায়গায় কি? ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, এই 3টে জায়গায় কি হলো? ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। কিসের মাধ্যমে? উডের ডেসপ্যাচ এসেছিল, মনে করো 1854-এ। ওকে, 1854-এ মনে করো উডের ডেসপ্যাচ এসেছিল, তারা বলেছে, সেখানে বলেছিল এই তিনটে ইউনিভার্সিটি তৈরি হবে। 1857-এ সেটা হয়েছিল। ওকে, কার সময় হয়েছিল? ক্যানিং এর সময়। 1857 মানে ক্যানিং ছিলেন, রিভল্ট হয়েছিল, ক্যানিং ছিলেন, এটা। ওকে, 1853-তে কি আসলো? চার্টার একটা আসলো। চলো, 1853 চার্টার অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন কথাগুলো বলা হয়েছিল, উডের ডেসপ্যাচ গঠন হয়েছিল, এগুলো তৈরি হয়েছিল। ক্লিয়ার? তাহলে আনসার ডালহৌসি কখন অ্যানেক্স করেছিল? 1856-এ। কি কারণে? মিস রুলের জন্য, মিস গভর্নেন্স বা মিস রুলের জন্য। পুরো ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি। চলো পরের কোশ্চেন। হু ইন্ট্রোডিউস পার্মানেন্ট সেটেলমেন্ট? আবার কোশ্চেন রিপিট হয়েছে। এবার কি বলেছে? কে ইন্ট্রোডিউস করেছে? আমি সব বলেছি। পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় হয়েছে সেটা বলেছিলাম। বেঙ্গল, বিহার, সবগুলো এগুলোতে হয়েছিল। বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে। সালটা কত ছিল? 1793। কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস করেছিলেন।
লর্ড কর্নওয়ালিস করেছিলেন, স্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এই পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে একটা কি ছিল, সানসেট ল। অ্যাকচুয়ালি পার্মানেন্ট সেটেলমেন্টটা কি গো? পার্মানেন্ট সেটেলমেন্টটা হলো ব্রিটিশদের দিওয়ানি রাইট দিয়েছে। ভালো মতো শোনো, একটু বলে দিচ্ছি। ব্রিটিশদের দিওয়ানি রাইট দিয়েছে। ব্রিটিশরা কি ল্যান্ড রেভিনিউ কালেক্ট করবে, ওরা ওদের কাছে ওই দিওয়ানি রাইটস আছে, মানে ওই জায়গার জমিদারিত্ব সব জমি ওদের মালিক। এবার কি করেছিল এরা, এই জায়গাটা আছে, ধরে নাও অনেকগুলো লোককে ডাকা হয়েছে, ব্রিটিশ তো নিজে আর যাবে না, অনেকগুলো লোককে ডাকা হয়েছে এবং কি বলেছে, এগুলো বিড হতো, ডাক হতো যাকে বলে, যে এই এরিয়াটার এগেনস্টে কত টাকা আমাকে ট্যাক্স কালেক্ট করে দেবে। যে হাইয়েস্ট বিডার যে আমি এত টাকা দেবো, দিতে পারবো, তাকেই তিনি জমিটা দিতেন। তাহলে তাকে কি দেওয়া হলো, ল্যান্ড লর্ডশিপ দেওয়া হলো বা জমিদারিত্ব দেওয়া হলো। তাহলে এই এখানকার জমিদারিত্ব নিলেন এবং জমিদারিত্ব অনেক এই পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে কিন্তু ধরে নাও কি হয়েছে, অনেকে জমি যে হাইস্ট দাম চেয়েছে তাকে দিতে হলো, তাহলে এগুলো পেলো না এরা। তাহলে যে বলল তাকে তো ওখান থেকে কি করতে হবে, ট্যাক্স কালেক্ট করতে হবে। এবার যদি কোনো কারণে খরা বা কিছু আসে, তাহলে তো ব্রিটিশ গভর্নমেন্টও দেখতো না সেটা, সেই কারণে কি করতো, সানসেট ল আনতো। ব্রিটিশ কি এনেছিল পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে, সানসেট ল, যে একটা ডেট ফিক্স করা থাকতো, অমুক ডেট, ধরুন 1 সেপ্টেম্বর বা 1 অক্টোবর বা 1 জানুয়ারি বা 1 ফেব্রুয়ারি একটা ডেট ফিক্স করা আছে। এর সূর্য ডুবার আগে, এই দিনে সূর্য ডুবার আগে তোমাকে এই সমস্ত ট্যাক্স কি ব্রিটিশকে দিয়ে আসতে হবে। যদি তুমি অপারক হও, না পারো, তাহলে তোমার কি হবে, জমিদারিত্ব কি হবে, কেড়ে নেওয়া হবে, আবার সেটাকে বিড করা হবে। এই কারণে অনেক জমিদার পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে অনেক জমিদার জমিদারিত্ব লুজ করেছিলেন। বোঝা গেছে? আর আরেকটা কারণ কি, হাইস্ট বিড যে করবেন, একটা এ থেকে অনেকে তো চাইতো যে আমি বড় লোক হবো বা আমার প্রতিপত্তি হবে, তাহলে অনেকে হাইস্ট অনেক টাকা বিড করে দিতেন, ডাক দিয়ে দিতেন। এবার সেখান থেকে টাকা উনি কি করতে পারতেন না, তুলতে পারতেন না। এবার তুলতেও যদি পারতেন, তাহলে কি হবে, 100% প্রফিট তো কি কৃষকদের কাছ থেকে নিয়ে নিত। ওর জন্য দেখবে আগের অবস্থা কি ছিল, কৃষকরা ধার নিয়ে ধার মেটাচ্ছে। বোঝা গেছে? এই একটা কেস হয়েছিল, ওর জন্য ভারতে মানে এই জায়গাতে আমাদের বাংলাতে কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই সানসেট লটা কার জন্য করা হয়েছিল, এই জমিদারদের জন্য করা হয়েছিল, যে তুমি তো হাইস্ট বিড করে দিলে, তাহলে তোমাকে এই টাইমের মধ্যে যদি না হয়, তাহলে আবার তোমার কাছ থেকে জমিদারিত্ব কেড়ে নেওয়া হবে, আবার বিড করা হবে। ক্লিয়ার হয়েছিল? এই ছিল সানসেট ল এর ব্যাপার, কনসেপ্টটা। তাহলে বলে দিলাম কার সময় হয়েছিল, কর্নওয়ালিসের সময় হয়েছিল 1793 তে, লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল। ওকে, পরের প্রশ্ন। ওয়ারেন হেস্টিংসের সম্বন্ধে বলে দিয়েছি, বাকিগুলো বলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁ? মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়। তিনি অনেক কিছু করেছিলেন, সতীদাহ প্রথা ব্যান করিয়েছিলেন 1829-এ, বেন্টিং করিয়েছিলেন কি, প্রিসেপ্ট অফ জিসাস, আইডল ওয়ারশিপের বিরোধী, ঘোর বিরোধী ছিলেন ইনি। প্রিসেপ্ট অফ জিসাস লিখেছিলেন। মিরাতুল আকবর লিখেছিলেন, মিরাতুল আকবর লিখেছিলেন কি, সংবাদ কৌমুদী লিখেছিলেন। তাছাড়াও আত্মীয় সভা 1815 সালে, আত্মীয় সভা 1815-এ করেছিলেন। আর কি, ব্রাহ্ম সভা 1828, ব্রাহ্ম সভা 1828-এ হয়েছিল, ভালো মতো মনে করো, 1828। কিন্তু এটাই পরবর্তীতে ব্রাহ্ম সমাজ হয়ে গেল 1830-এ, 2 বছর পর 1830-তে। এই রাজা রামমোহন রায়কে রাজা টাইটেল দিয়েছিল কে, আকবর দ্বিতীয়, মুঘল কিং আকবর দ্বিতীয়। কারণ মুঘলদের কি করে দিয়েছিল ওই সময়, আস্তে আস্তে কি করে দিয়েছিল, মুঘলদের শুধু পেনশন দেওয়া হতো। ওকে, সেই আকবর কি বলেছিল, যে ঠিক আছে তুমি ইসে যাও, ইংল্যান্ডে যাও এবং আমার পেনশনের ব্যাপারে একটু কথা বলো। সেই কারণে ওনাকে রাজা টাইটেল দেওয়া হলো, দিয়ে পাঠানো হলো। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট ছিল রাজা রামমোহন রায়ের নামে। রাজা রামমোহন রায় কিন্তু ওখানেই মারা গেছিলেন, ইংল্যান্ডে মারা গেছিলেন গিয়ে। কত সালে মারা গেছিলেন, খুব ইম্পর্টেন্ট ডেটটা দেখো, মনে করো 1833 সালে মারা গেছেন। যে 1833 কিন্তু একটা ইম্পর্টেন্ট চার্টার একটা ডেট, এটা মনে রাখবে। ডায়েট। পরেরটা, এখানে যদি বলি আমি, এম কে গান্ধী সম্বন্ধে অনেক কথা বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেছিলেন, প্রথম এশিয়ার প্রথম নোবেল উইনার, এশিয়ার ফার্স্ট নোবেল উইনার 1913 সালে পেয়েছিলেন। ওকে,
গীতাঞ্জলির জন্য। এম কে গান্ধীতে অনেক পয়েন্ট আছে, এরপরে আসবে তখন বলবো। স্বামী বিবেকানন্দ মনে করো 1893-তে রিলিজিয়াস পার্লামেন্ট, শিকাগোর রিলিজিয়াস পার্লামেন্ট হয়েছিল একটা, কোথায়? অ্যাট ইউএসএ শিকাগো। এখানে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন, ব্রাদার অ্যান্ড সিস্টার বলে করেছিলেন। তাহলে কোথায় হয়েছিল? 1893-তে। ওকে, তাহলে আনসার হলো মর্নিং স্টার কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়। ক্লিয়ার? চলো পরেরটা। ইন্ডিয়ান সিভিল সার্ভিস was introduced during the গভর্নর জেনারেলশিপ অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। এটা তোমাদের আগে বলেছি। তাহলে আনসার হলো লর্ড কর্নওয়ালিস। ক্লিয়ার? বাকি ডালহৌসি সম্বন্ধে বলে দিয়েছি। কার্জনের সম্বন্ধে যদি বলা হয়, কার্জনের সম্বন্ধে বলছি 1905-এ বেঙ্গল পার্টিশনের কথা হয়েছিল। আর কি ইয়ং হাজব্যান্ড কমিশন পাঠিয়েছিল তিব্বতে, খুব ইম্পর্টেন্ট। ইয়ং হাজব্যান্ড কমিশন পাঠিয়েছিলেন 1905 সালে তিব্বতে। ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে এসেছিলেন। ইউনিভার্সিটি অ্যাক্ট 1904। র্যালে কমিশন 1902 সালে, এই সময় এসেছিল। আর কি প্রিজার্ভেশন অফ মনুমেন্ট অ্যাক্ট, প্রিজার্ভেশন অফ মনুমেন্ট অ্যাক্ট, এটা 1904 সালে। অনেক কিছু হয়েছিল এই সময়। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট বললাম কার্জনের সম্বন্ধে। বেন্টিং এর সম্বন্ধে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোন সালে এটা হয়েছিল? 1833-এ চার্টার অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল। কি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সরিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করবে, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এতগুলো পয়েন্ট বললাম। তাহলে আনসার হলো কার সময় সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের ইন্ডিয়াতে? আনসার হলো লর্ড কর্নওয়ালিসের সময়। ক্লিয়ার? চলো পরেরটা। হুইচ ইউনিভার্সিটি ক্যালকাটা ফাউন্ডেড? হোয়েন ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফাউন্ডেড? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে হয়েছিল? মনে করো উডের ডিসপ্যাচ, এই যে 1854 দেখতে পাচ্ছ, উডস ডিসপ্যাচ। ম্যাগনা কাটা অফ ইংলিশ মানে এডুকেশন ইন ইন্ডিয়া, এটাকে বলা হয় ম্যাগনা কাটা। ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন অফ ইন্ডিয়া, এটা বলা হতো। ওকে, 1854-এ উডের ডিসপ্যাচ কি করেছিল? এই 1835-এ দেখো কি হয়েছিল, ম্যাকলামিনের তৈরি হয়েছিল, যেখানে কি বলা ছিল চুইয়ে পড়া নীতির কথা বলেছিল, ডাউন ফিল্ট্রেশন থিওরি, সেটাকে কি করেছিল? ডিসকার্ড করে দিয়েছিল এটা। এবং কি বলা হয়েছিল যে 4খানা, এটা কার সময়? ডালহৌসি সময়, 3খানা ইউনিভার্সিটি তৈরি হবে। কি কি? কলকাতা, বোম্বে, মাদ্রাজে। দেশেই ওটা তৈরি হলো কবে? 1857-এ। এটা তোমাকে আগে বললাম। ক্যালকাটা, শুধু ক্যালকাটা না, ক্যালকাটা, বোম্বে, কারণ তিনটেই কেন? কারণ এই তিনটেই প্রেসিডেন্সি ছিল। ওকে, এই ছিল আনসার তোমার 1857-এ। কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 1857-এ। কার সময়? ডিউরিং ক্যানিং। এটা আসলো কার সময়? উডের ডিসপ্যাচ আসলো, রিকমেন্ডেশন ছিল ডালহৌসির টাইমের রিকমেন্ডেশন, ডিউরিং। আর তৈরি হলো কার সময়? ডিউরিং ক্যানিং। এগুলো পরীক্ষায় দেয়, বারবার রিপিট করে, সেগুলো এই জন্য আমি এতবার রিপিট করছি। ওকে, তাহলে আনসার হলো ক্যানিং। পরেরটা। হুইচ ইন্ডিয়ান রুলার মেড দ্য প্রিজনার অফ দ্য রিভল্ট 1857? কোন ইন্ডিয়ান রিভল্ট প্রিজনার হয়েছিল? কি বলেছে? প্রিজনার। রানী লক্ষ্মীবাইকে তো মেরে দেওয়া হয়েছিল, হিউজ রোজ মেরে দিয়েছিল ব্যাটেল ফিল্ডেই। নানা সাহেবও কিল হয়েছিল। এই বাহাদুর শাহ জাফরকে কি করা হয়েছিল? প্রিজনার করা হয়েছিল, এবং তাকে রেঙ্গুনে বনবাস দেওয়া হয়েছিল। ওকে, কে? হাডসন এবং নিকলসন। কে সাপ্রেস করেছিল? হাডসন অ্যান্ড নিকলসন। ব্রিটিশ জেনারেল যদি বলো, হাডসন অ্যান্ড নিকলসন। হাডসন অ্যান্ড নিকলসন এনাকে দিল্লিতে দমন করেছেন। এটা কোথা থেকে করেছিলেন? রানী লক্ষ্মীবাই কোথা ছিল? ঝাঁসি থেকে করেছিল, তোমরা জানো, ঝাঁসির রানী। এই নানা সাহেব কি হয়েছিল? কানপুর। কানপুরে যখন বিদ্রোহ থামিয়ে গেছিল, তখন এই নানা সাহেব এসে এই ঝাঁসিতে এসে কি করেছিলেন? অ্যাটেন্ড করেছিলেন রানী লক্ষ্মীবাইকে। ওকে, আর বাহাদুর শাহ জাফর দিল্লির ছিলেন। ইনি ছিলেন কি? সিম্বলিক হেড। 1857-এর 10th মে 1857 কোথা থেকে? মিরাট থেকে স্টার্ট হলো, এবং ইনি ছিলেন কি?
সিম্বলিক হেড। এই বাহাদুর শাহ জাফর কোথা থেকে ছিলেন, লিড করেছিলেন দিল্লি থেকে। ইনা তো বয়স প্রায় 70 প্লাস, 80-র কাছাকাছি বা 80 প্লাসই মনে হয়, খুব যদি ভুল না করি। তাহলে উনি কি যুদ্ধ করতে পারবেন? পারবে না। তাহলে দিল্লি থেকে ওনার নাম ছিল এটা, ওই জন্য সিম্বলিক হেড বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কে লিড করেছিলেন? জেনারেল বখত খা, ওনার সেনাপতি জেনারেল বখত খা, বখত খা। ওকে, তাহলে আনসার হলো, কে প্রিজনার হয়েছিলেন, বন্দি করা হয়েছিল আমাদের বাহাদুর শাহ জাফরকে, বা দ্বিতীয় বাহাদুর শাহ। কয়টা? ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি, প্রথম পলিটিক্যাল সোসাইটি, তোমাকে আগের ভিডিওতে আমি বলেছিলাম, ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ল্যান্ড হোল্ডার সোসাইটি। সালটা কত? 1838-এ। কে করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর করেছিলেন প্রথম কি পলিটিক্যাল সোসাইটি। ওকে, 1838-এ। ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এখান থেকে বলা হয়, ব্রাহ্ম সমাজ, দেখো ব্রাহ্ম সমাজ 1830-তে হলো। তার আগে কি ছিল? ব্রাহ্ম সভা ছিল, তোমাকে বললাম। কে করেছিলেন? রাজা রামমোহন রায়। এরপরে ব্রাহ্ম সমাজ ভাঙলো, বলেছিলাম 1866-এ, 1867-এ, একবার 1878-এ। ওকে, দুবার ভেঙেছিল। আর্য সমাজ কে করেছিলেন? আর্য সমাজ করেছিলেন 1875-এ দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875-এ। কোথায়? বাই দয়ানন্দ সরস্বতী অ্যাট বোম্বেতে হয়েছিল। ওকে, আর যদি বলি, ব্যাস এগুলো তো ছিল। চলো, আর এখানকার সবথেকে মজার ব্যাপার হলো, ব্রাহ্ম সমাজের সেক্রেটারি অনেক সময় জিজ্ঞেস করে নেয়, যদি আরো ভেতরে যদি যায়, ব্রাহ্ম সমাজের সেক্রেটারি কে ছিল? ফাউন্ডেড বাই দ্য রাজা রামমোহন রায়, একজন সেক্রেটারি ছিল তারাচাঁদ চক্রবর্তী। পরীক্ষায় দিয়ে দিতে পারে, সেক্রেটারি ছিলেন কে? তারাচাঁদ চক্রবর্তী। ক্লিয়ার? চলো, পলিসি অফ সাবসিডিয়ারি, দেখো আবার বলেছে, পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ইন্ট্রোডিউসড বাই কে? ওয়েলেসলি করেছিল। ডালহৌসি বলে দিয়েছি, ক্যানিং এর সম্বন্ধে বলে দিয়েছি, জন হেস্টিংস এর সম্বন্ধে বলে দিয়েছি। ওকে, সবগুলো সম্বন্ধে বলে দেওয়া আছে। চলো পরেরটা। হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেশন অফ ইয়ং বেঙ্গল? কে মেন ইন্সপিরেশন ছিলেন ইয়ং বেঙ্গলের জন্য? লুইস ভিভিয়ান ডিরোজিও। ইনি কোন কলেজের ছিলেন? হিন্দু কলেজের, মনে রাখবে, হিন্দু কলেজের ছিলেন, নট সংস্কৃত। ওকে, ইনার যে ফলোয়ার, তার একটা পাবলিশ করেছিলেন, তাদের কি নাম? কি? পার্থনন। এটা কি? একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, ইয়ং বেঙ্গল একাডেমিক অ্যাসোসিয়েশন ইনি ফাউন্ড করেছিলেন। রাজা রামমোহন রায় সম্বন্ধে বলে দিয়েছি, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা, মনে করো 1839-এ তত্ত্বাবধানী সভা 1839-এ করেছিল। ডেভিড হেয়ার, মনে করো 1817 সালে হিন্দু কলেজ। হিন্দু কলেজগুলো, আলেকজান্ডার ডাব ছিল, আমাদের রাজা রামমোহন রায় ছিলেন, এরা সবাই ছিলেন। ডেভিড হেয়ার। আনসার হলো কি 1817 সালে এই হিন্দু কলেজ করেছিলেন। তাহলে কে ছিলেন মেন ইন্সপিরেশন ইয়ং বেঙ্গলের জন্য? ইয়ং বেঙ্গলের জন্য মেন ইন্সপিরেশন ছিলেন ডিরোজিও। চলো, তো ট্রিটি অফ অমৃতসর কত সালে হয়েছিল? মনে করো 1809 সালে হয়েছিল। কার কার মধ্যে? বলেছিলাম, এটা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, রিপিট আসছে, দেখো এটাই জিজ্ঞেস করেছে কবে হয়েছিল। কার কার মধ্যে? রঞ্জিত সিং আর ব্রিটিশদের মধ্যে। কোন রিভারকে এ করা হলো? সুতলেজ রিভারটাকে বাউন্ডারি হিসেবে এ করা হলো, যে সুতলেজ রিভারের ওই পারে ইংরেজরা যাবে না, আর এইদিকে শিখেরা আসবে না। এই রঞ্জিত সিং কি বলেছিল? সব লাল হো জায়গা বলেছিল। কেন বলেছিল আমি বলে দিয়েছিলাম। রঞ্জিত সিং কবে মারা গেলেন? 1839-এ মারা গেলেন। এই 1839-এ মারা যাওয়ার পরে 1843-তে, 3-4 বছর 5 বছর পরে 1843-তে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার শুরু হয়ে গেল। ওকে, অ্যাংলো শিখ ওয়ার, এখানে 1905 এমনি লেখা আছে।
অ্যাংলো সিক ওয়ার শুরু হয়ে গেছিল। ওকে, ব্রিটিশদের হয়ে কে সাইন করেছিল? মেটাকাফ। কে? যে মেটাকাপকে বলা হয় লিবারেটর অফ প্রেস। কেন বলা হয়? 1823 লাইসেন্সটাকে ক্যান্সেল করেছিল। নেক্সট কোয়েশ্চেন, চলো যাই। প্রহিবিশন অফ সতী, সতী প্রহিবিশন কত সালে হলো? 1829-এ। কার সময় হলো? বেন্টিংকের সময় হলো। বেন্টিং কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। রেগুলেশন অফ 17 ইন দ্য ইয়ার অফ, এটাই চেয়েছেন 1839। কার সতীটা? কার ইসের? রামমোহন রয়ের। রাজা রামমোহন রয়। আর 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 মনে রাখবে। ওকে, আর যদি এখানে বলি 1835-এ, ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি 1835-এ যে ম্যাকলো মিনিট হলো, মনে করো এই যে ম্যাকলো মিনিট। কি পাশ্চাত্যদের কথা বলেছিল? ইংলিশ ইজ দ্য মিডিয়াম অফ, ইংলিশটা কি হয়ে গেল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তাকে রিপ্লেস করে? বাই রিপ্লেসিং পার্সি। এতদিন পর্যন্ত পার্সি চলতো অফিসিয়াল কাজকর্ম, কারণ মুঘলদের ছিল কি? পার্সি ছিল তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা হলো, এই ম্যাকলেমিনিটেই বলা হয়েছিল ডাউন ফিল্ট্রেশন থিওরি। ডাউন ফিল্ট্রেশন থিওরি। ওকে, চলো। হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেশন? দেখো একই কোশ্চেন রিপিট হয়েছে ভাই। কে? ডিরোজিও। সেম কোশ্চেন, ডিরোজিও রিপিট হয়েছে। পরেরটা, হু ওয়াজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার? ট্র্যাডিশনাল মডার্নাইজার কে? কাকে বলা হয়? বিদ্যাসাগরকে বলা হয়। এটা অনেকবার বলেছি। কে বলেছিলেন? বাই অমলেশ ত্রিপাঠী, বাই হিস্টোরিয়ান অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী কি করেছিলেন? এনাকে বলেছিলেন। ওকে, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলে দিয়েছি। বিজি তিলক যদি বলো, অনেক আর্কটিক হোম অফ বেদাস লিখেছিলেন, এটা বলেছিলাম। আর্কটিক হোম অফ আরিয়ানস, আরিয়ানদের আর্কটিক হোম হয়েছিল। গীতা রহস্য লিখেছিলেন ইনি। গীতা রহস্য লিখেছিলেন কি? ইনি লোকমান্য নামে পরিচিত ছিলেন। কি? গণপতি ফেস্টিভ্যাল করেছিলেন। মহারাষ্ট্রের লিডার ছিলেন, যেটা এখনো দেখতে পাও, গণপতি অ্যান্ড শিবাজি ফেস্টিভ্যাল। মানুষদের একত্রিত করার জন্য ফেস্টিভ্যালগুলো চালু করেছিলেন। আর কি দুখানা ওনার ইম্পর্টেন্ট জার্নাল ছিল, কি কি? এক নম্বর ছিল মারাঠা। মারাঠা কোন ল্যাঙ্গুয়েজে ছিল? ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতেন। আর নাম ছিল কি? কেশারি। কেশারি কি কোন ভাষায় লিখতেন? মারাঠা ভাষায় লিখতেন, মারাঠি ভাষায়। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট তোমাকে বললাম। তাহলে আনসারটা কি হলো? বিদ্যাসাগর। ওকে, তো এই ছিল তোমাদের ভিডিও। ফোর্থ, আই থিঙ্ক ফোর্থ কমপ্লিট হলো। হ্যাঁ, ফোর্থই কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।